গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস রোদনভরা এই বসন্ত পর্ব ২। কাল্পনিক কথোপকথন আর ভালো লাগছে না। এখন সত্যি সত্যি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। রুনির সঙ্গে টেলিফোনে কথা বলা যায়, সে মনে হয় রাতে ঘুমায় না। মিরু যত রাতেই টেলিফোন করুক, দুটো রিং বাজার আগেই রুনি টেলিফোন ধরে সহজ গলায় বলবে, হ্যালো। টেলিফোনটা থাকে বড় খালার ড্রয়িং রুমে। দুটো রিং হবার সঙ্গে সঙ্গে টেলিফোন ধরতে হলে ড্রয়িং রুমে বসে থাকতে হয়। মীরার ধারণা তার বড় বোন রাত 11টার পর ড্রয়িং রুমেই চুপচাপ বসে থাকে। যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার টেলিফোন কলের অপেক্ষা। সেই কল আর আসে না। মীরা টেলিফোন করলো। একবার রিং হবার পরেই রুনি মিষ্টি গলায় বলল, হ্যালো, আমি মীরা। আপা, তুমি জেগে আছো? হুম। ওই লোকের কি টেলিফোন করার কথা? কারোরই টেলিফোন করার কথা না, ঘুম আসছে না বলে জেগে আছি। তুই জেগে আছিস কেন? আমি কেন জেগে আছি তা তোমাকে বলতে পারি, কিন্তু তুমি সঙ্গে সঙ্গে চারদিকে রাস্তা করে দিবে। আমার হবে অসুবিধা। মীরা, বাসার খবর কি? বাসার খবর ভালো। বাবা আমাকে ত্যায্য গণ্য করেছেন, এটা কি সত্যি? সত্যি। তার মানে আমি বাবার বিষয় সম্পত্তি কিছুই পাবো না? না। তুই এত সহজভাবে না বলতে পারলি? তোর একটু খারাপ লাগলো না? খুট করে শব্দ হলো। মিরুর বাবা দরজা খুলেছেন। মিরু চট করে টেলিফোন রেখে দিল। বাবা যদি দেখেন সে টেলিফোনে কথা বলছে তাহলে গজব হয়ে যাবে। মিরু তাকালো ঘড়ির দিকে, 4টা 21 বাজে। ফজরের নামাজের সময় হয়ে গেছে। আফজল সাহেব বাথরুমে যাবেন, অজু করবেন, ফজরের নামাজ শেষ করে সূরার রহমান পড়বেন, তারপর আবার ঘুমোতে চলে যাবেন। ঘুমোতে যাবার আগে 1 কাপ আদা চা খাবেন, একটা টোস্ট বিস্কিট খাবেন। এই চা তাকে বানিয়ে দিবেন মিরুর মা জাহেদা বানু। আজ আফজাল সাহেবের চা হবে না, কারণ জাহেদা বানু বাসায় নেই। তিনি ফুলবাড়িয়াতে গিয়েছেন তার এক চাচাতো বোনের বিয়ে। বিয়ে সেরে ফিরতে ফিরতে আরো 2-1 দিন লাগবে। মিরু ঠিক করল, সে যখন জেগেই আছে তখন আর বাবার রুটিনের ব্যতিক্রম করবে না। 1 কাপ চা নিজেই বানিয়ে দিবে। বাবা নিশ্চয়ই অবাক হবেন, খানিকটা খুশিও হয়তো হবেন। তবে তিনি তা প্রকাশ করবেন না। এমন একটা ভাব ধরবেন যেন এমনই হবার কথা। মেয়ে তাকে চা বানিয়ে দিচ্ছে, এতে খুশি হবার কিছু নেই। এটা মেয়ের দায়িত্বের মধ্যেই পড়েছে। তিনি একবারও জিজ্ঞেস করবেন না এত ভোরে তার মেয়ে জেগে আছে কেন, তার কি কোনো সমস্যা। মিরু চায়ের পানি গরম করছে। একটা জিনিস সে বুঝতে পারছে না, তার বাবা চাটা কখন খান, সূরা রহমান পাঠ করার আগে না পরে। রান্নাঘরে শব্দ করে কে? বাবার গলা। বাবার গলাটা যেন কেমন অন্যরকম, অসুস্থ মানুষের চিকন গলা। দীর্ঘ বাক্য শেষ করার মতো যেন দম নেই। মিরু বলল, বাবা আমি, চা খাবে? চা বানিয়ে আনি? আফজল সাহেব হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে বললেন, মা, একটু এদিকে আয়। মিরু বাবার শোবার ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেল। বাবা যায় নামাজে আড়াআড়ি ভাবে শুয়ে আছেন, তার মুখ দিয়ে ফেনার মতো কি যেন বের হচ্ছে। ডান হাত একটু পরে কেঁপে কেঁপে উঠছে। মিরু হতভম্ব হয়ে গেল। কি হয়েছে বাবা? আফজাল সাহেব থেমে থেমে বললেন, মারা যাচ্ছি গো মা, মারা যাচ্ছি। বুকে ব্যথা, প্রচণ্ড বুকে ব্যথা। তিনি কথা শেষ করতে পারলেন না, গোঙাতে লাগলেন। মিরু এখন কি করবে? জিতু মিয়া ছাড়া বাসায় পুরুষ মানুষ কেউ নেই। একতলায় বাড়িওয়ালা থাকেন। তারা দল বেঁধে আজমির শরীফ গিয়েছেন। বাড়িওয়ালার এক ভাগ্নিকে রেখে গেছেন বাড়ি বাহানা দেওয়ার জন্য। সে ভাগ্নে আত্মগল। সারাদিন বারান্দায় মাথা নিচু করে বসে থাকে, মেঝের দিকে তাকিয়ে ফিকফিক করে হাসে। মিরু দৌড়ে টেলিফোন রিসিভার কানে নিল, ডায়াল টোন নেই। একটু আগে সে কথা বলেছে আর ডায়াল টোন নেই, এর মানে কি? মিরু টেলিফোন রেখে বাবার কাছে চলে এলো। আফজল সাহেব বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। মিরু বলল, বাবা, খুব খারাপ লাগছে? তিনি জবাব দিলেন না। মিরু বাবাকে ফেলে রেখে আবার টেলিফোনের কাছে গেল। এমন তো হতে পারে হঠাৎ টেলিফোন ঠিক হয়ে গেছে। যে টেলিফোন কোনো কারণ ছাড়া হঠাৎ নষ্ট হয়, সেই টেলিফোন কোনো কারণ ছাড়া হঠাৎ কি
ঠিকও হতে পারে না। মিরু ছুটে গিয়ে টেলিফোন রিসিভার কানে দিল। পোবো শব্দ হওয়ার বদলে কেমন যেন ঝড় তুফানের শব্দ হচ্ছে, শোঁ শোঁ আওয়াজ। বৃষ্টির শব্দ। মিরু অনেকক্ষণ বুঝতেই পারল না বৃষ্টি বাদলার শব্দ টেলিফোন থেকে আসছে না, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। সেই শব্দ শ্রাবণ মাস, বৃষ্টি বাদলার সময়। বারাসাত আনন্দমাখা গলায় বলল, বৃষ্টি দেখেছেন কেমন ঝুমঝুমান্তি নেমেছে? শ্রাবণ মাসে টিপটিপ বৃষ্টি হয়। ঝুম বৃষ্টি হয় না, আবহাওয়া আসলেই বদলে যাচ্ছে। ওজন স্ফিয়ার ফুটো হয়ে গেছে। বারাসাত জানালা দিয়ে আকাশের দিকে তাকালো। ফুটো হওয়া ওজন স্ফিয়ার দেখার জন্য কিনা কে জানে। তার ভাবভঙ্গি দেখে মনে হওয়া স্বাভাবিক যে সে ফুটো দেখতে পাচ্ছে। নীলুফার কৌতূহলী হয়ে বারাসাতকে দেখছে। মানুষটার আনন্দ আনন্দ ভাব তার কাছে অদ্ভুত লাগছে। আজ বারাসাতের বিয়ের দিন। আনন্দ ভাব থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু বিয়ের কনের দেখা নেই। 11টার মধ্যে আসার কথা, এখন বাজছে 1টা। নীলুফারের মনে হচ্ছে কনের দেখা শেষ পর্যন্ত পাওয়া যাবে না। অথচ বারাসাতের মধ্যে এ নিয়ে কোনো রকম টেনশন দেখা যাচ্ছে না, বরং তাকে আনন্দিত মনে হচ্ছে। এই আনন্দ নিশ্চয়ই লোক দেখানো আনন্দ, ফেক হ্যাপিনেস। বারাসাত বলল, বৃষ্টির ফোঁটার সাইজ ম্যাক্সিমাম কত বড় হতে পারে জানেন ভাবি? নীলুফার না সূচক মাথা নাড়ল। বারাসাত বলল, বৃষ্টির ফোঁটার রেকর্ডেড বড় সাইজ হলো পিং পং বলের সাইজ। ভেনেজুয়েলায় 1870 সনে এই সাইজের বৃষ্টি হয়েছিল। সেখানকার চার্চের রেকর্ড বইয়ে রেকর্ড করা আছে। নীলুফার কিছুই বলল না। সে এসেছে বারাসাতের বিয়েতে একজন সাক্ষী হিসেবে। সে ভেবেছিল দুপুর 12টার মধ্যে সব শেষ হয়ে যাবে, সে চলে যেতে পারবে। তার ছেলে টুকটুকির স্কুল ছুটি হয় দুপুর 2টায়। তার আগেই তাকে যেতে হবে। ছেলেকে স্কুল থেকে আনার আর কেউ নেই। বারাসাতকে চলে যাবার কথা বলতে মায়া লাগছে। নীলুফারের ধারণা বারাসাত এখানে আশা করে আছে মিরু নামের মেয়েটা চলে আসবে। বারাসাতের চেহারা আনন্দে এখনো ঝলমল করছে। তাকে দেখতে সুন্দর লাগছে। হালকা হলুদ রঙের হাফ শার্ট পরেছে। শার্ট থেকে হলুদের আভা চলে গেছে মুখে। ভাবি চা খাবেন? না, আমি ঘন ঘন চা খাই না। বৃষ্টি দেখতে দেখতে চা খেতে ভালো লাগে। তুমি খাও। বারাসাত, আমার যে এখন উঠতে হয়, ছেলেকে স্কুল থেকে আনতে হবে। বারাসাত বলল, ভাবি আমার মনে আছে, ওর স্কুল ছুটি হবে 2টোয়। আপনাকে 1:30টার সময় উঠলেই চলবে। এখনো আপনার হাতে 25 মিনিট সময় আছে। নীলুফার বলল, মেয়েটার বাসায় টেলিফোন নেই, তুমি টেলিফোনে খোঁজ নাও না কেন? এক ফাঁকে চেষ্টা করে এসেছি, ওদের টেলিফোন নষ্ট। রিং হয়? মনে হচ্ছে রিং হয়, কিন্তু কেউ তো ধরছে না। নীলুফার বলল, শেষ মুহূর্তে মেয়ে মত বদলায়নি তো? বারাসাত বলল, বদলাতে পারে। মেয়েরা কেন জানি কাজী অফিসে এসে বিয়ে করার টেনশনটা নিতে পারে না। বাড়ি থেকে বের হবার আগ মুহূর্তে মত বদলায়। কাজের মেয়ের সঙ্গে লুডো খেলতে বসে। লুডো খেলতে বসে মানে? কথার কথা বললাম। বারাসাত হাসছে, শব্দ করে হাসছে। নীলুফার বলল, হাসছো কেন? বারাসাত বলল, মজার একটা কথা মনে করে হাসছি। মাঝে মাঝে এমনও হয়, কাজী অফিসের টেনশনের উত্তাপে 7 বছরের প্রেমও উড়ে যায়। প্রেমিকেই চিনতে পারে না, বিয়ে তো দিল্লি হনুজ দুরন্ত। প্রেমিককে চিনতে পারবে না কেন? আমার নিজের চোখে দেখা। আমার বন্ধু রাকিবুল কাজী অফিসে গিয়ে বিয়ে করবে, আমি সাক্ষী। মেয়ের বিকেলে আসার কথা, রাত 8টা বেজে গেল, মেয়ের কোনো খোঁজ নেই। রকিবুল গেল টেলিফোন করতে, মুখ শুকনো করে ফিরে এলো। মেয়ে তাকে চিনতে পারছে না। টেলিফোনে রাকিব যতই বলে আমি রাকিব, মেয়ে বলে কোন রাকিব? হা হা হা। হাসছো কেন? মজা পেয়ে হাসছি ভাবি। নীলুফার বলল, তুমি মনে হয় সবকিছুতেই মজা পাও। বারাসাত বলল, আসলে আমি কোনো কিছুতেই মজা পাই না,
কিন্তু ভঙ্গি করি সবকিছুতেই মজা পাচ্ছি। তার মানে তুমি এখন মজা পাচ্ছ না? একটু কম পাচ্ছি। মেয়েটার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবে? ৪টা পর্যন্ত অপেক্ষা করব। ৪টা কেন? মিরুকে বলে রেখেছিলাম আমি অবশ্যই ৪টা পর্যন্ত অপেক্ষা করব। ভাবি আপনার কি খিদে লেগেছে? কিছু খাবেন? এখানে একটা দোকান আছে মিনি সিঙ্গারা পাওয়া যায়। প্রায় মার্বেলের মতো সাইজ। খেতে অসাধারণ। নিয়ে আসি? নীলুফারের মনে হলো বার্সাতের খিদে পেয়েছে। টেনশনে সে হয়তো সকালের নাস্তাই করেনি। মিনি সিঙ্গারা খাওয়ার কোনো ইচ্ছাই নীলুফারের করছে না। বারাসাতের কথা ভেবে সে বলল, চট করে নিয়ে এসো। বারাসাত সিঙ্গারা আনতে পারল না। আজ সিঙ্গারা বানানোর কারিগর আসেনি। বারাসাত ফিরল কাক ভেজা হয়ে। নীলুফার বলল, এই কি অবস্থা? এমন ভিজা কি করে ভিজলে? ইচ্ছে করে ভিজলাম ভাবি, যখন দেখলাম সিঙ্গারা বানানোর কারিগর আসেনি তখন এমন মেজাজ খারাপ হলো যে রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। বৃষ্টিতে ভিজে যদি মেজাজ একটু ঠান্ডা হয়। ঠান্ডা হয়েছে? কিছুটা হয়েছে। নীলুফার বলল, আমাকে এখন যেতে হবে, তুমি অপেক্ষা করো। আমার মোবাইল টেলিফোন খোলা থাকবে। মেয়েটা যদি এসে পড়ে আমাকে টেলিফোন করবে। আচ্ছা। না এলেও করবে। কি হয়েছে পুরোপুরি না জানা পর্যন্ত আমার অস্থির ভাবটা যাবে না। ভাবি ৪টার পর নিউজ বুলেটিন প্রচার করা হবে। নীলুফার বলল, তোমাকে আমি এখন একটা ছোট্ট উপদেশ দিতে চাচ্ছি। দেব? দিন। ঠান্ডায় তোমার গা কাঁপছে। তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার জ্বর আসবে। ৪টা পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই, তুমি চলে যাও। কাজী সাহেবকে বলে যাও ঐন্দ্রিলা নামের মেয়েটি এলে যেন তাকে বলা হয় তোমার সঙ্গে যোগাযোগ করতে। ঠিক আছে? বার্সাত হাসল, কিছু বলল না। নীলুফার বলল, বাসায় যেতে না চাও থাকো, এখানে অপেক্ষা করো। একটা ট্রাভেল জোগাড় করে মাথাটা মোছার ব্যবস্থা তো করো। বার্সাত আবার হাসল। তার মাথায় অন্য পরিকল্পনা খেলছে। তার ইচ্ছে করছে ঝুম বৃষ্টিতে ভালোমতো ভিজে সত্যি সত্যি একটা অসুখ বাধাতে। বেশ কিছুদিন ধরে তার শরীরে অতিরিক্ত রকমের ভালো যাচ্ছে। অসুখ বিসুখ কিছু হচ্ছে না। শেষবার হলো ভাইরাল ফিভার। বিছানায় ৩ দিন শুয়ে থাকা, বিছানা থেকে উঠে বসলেই মাথা চক্কর দিত। চক্করটা খারাপ লাগতো না। পর্দা সরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে চোখ কড়কড় করত, মাথা ধকধক করত। দুটোই কেন জানি ভালো লাগতো। অসুখ উপভোগ করতে জানতে হয়। বার্সাত বৃষ্টির মধ্যে দাঁড়ালো। ভেজার উদ্দেশ্যে বৃষ্টিতে নামলেই বৃষ্টি কেন জানি কমে যায়। বার্সাত ফুটপাতে দাঁড়িয়ে আছে। বৃষ্টি অনেকখানি কমে গেছে, তারপরও যা আছে খারাপ না। এই বৃষ্টি ঘন্টা ২ শরীরে মাখাতে পারলে অসুখ অবশ্যই হবে। ডবল নিউমোনিয়া বাঁধে ফেলা যেতে পারে। ঘোর ঘোর ভাব নিয়ে বিছানায় পড়ে থাকা খারাপ কি? বৃষ্টিতে ভেজার জন্য বার্সাত মোটামুটি একটা ভালো জায়গা পেয়েছে। চট করে রাস্তা থেকে তাকে দেখা যাবে না। সে রাস্তার লোকজন ঠিকই দেখতে পাবে। রাস্তার সব লোক তার দেখার দরকার নেই। মিরুকে দেখতে পেলেই চলবে। আচ্ছা, মিরু যখন দেখবে সে হাসি হাসি মুখে বৃষ্টিতে ভিজছে তখন কি করবে? রিক্সা থেকে নেমেই বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে বলবে, তুমি বৃষ্টিতে ভিজছ কেন? বারাসাত বলবে, এবছর বৃষ্টিতে ভেজা হয়নি, কাজেই ভাবলাম কোঠা শেষ করে রাখি, শুভদিনে বৃষ্টিতে ভেজা যাক। আজ শুভদিন নাকি? আরে আজ আমাদের বিয়ের দিন, আজ শুভদিন না? রিক্সা ভাড়া দিয়ে চলে এসো, দুজনে মিলেই ভিজি। তুমি পাগল হতে পারো, আমি তো পাগল না। দুনিয়ার মানুষের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ভিজবো? লোকজন তাকিয়ে দেখবে শাড়িটা কতটা গায়ের সঙ্গে লেগেছে। তাহলে তুমি বৃষ্টিতে ভিজবে না? না। শাড়ি গায়ের সঙ্গে লেগে যাবে এই ভয়েতে বৃষ্টিতে ভেজার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবে? উফ, চুপ করো তো। রবীন্দ্রনাথের ওই গানটা মনে করলে কিন্তু ভেজা শাড়ির কথা মাথায় আসবে না। দুহাত তুলে ঘুরে ঘুরে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করবে। কোন গান? এসো করো স্নান নবধরা জলে, এসো নিপবনে ছায়াবিথি তলে।
বার্ষাত শোনো, তুমি অনেকদিন আমার সঙ্গে আছো ঠিকই, কিন্তু আমাকে তুমি সে অর্থে চেনো না। আমার মধ্যে প্রকৃতি প্রেম নেই। বৃষ্টি দেখলে আমার ভিজতে ইচ্ছে করে না। রেগে যাচ্ছ কেন? রাগছি না, তোমার নায়ক টাইপ কথা শুনে বিরক্ত হচ্ছি। তুমি কি জানো তুমি মানুষকে খুব বিরক্ত করতে পারো? জানি। বৃষ্টিকে ভেজারে ঢংটা না করে তুমি কি দয়া করে রিকশায় উঠবে? তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে। তোর নতুন শাড়ি ভিজে যাবে তো। ভিজুক, তুমি উঠে এসো। এখন উঠতে পারবো না, ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করে উঠতে হবে। কি কাজ? নীলুফার নামে একটা মেয়েকে নিউজ বুলেটিন পাঠাতে হবে। তার মোবাইলে টেলিফোন করে জানাতে হবে যে তুমি এসেছো, বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে। হাসছো কেন? হাসছি কারণ আমি আসিনি, আমাদের বিয়েও হচ্ছে না। আমার রিকশায় চড়ে চলে আসার ব্যাপারটা পুরো কল্পনা। শুধু যে আমার ব্যাপারটাই কল্পনা তা না, বৃষ্টির ব্যাপারটাও কল্পনা। তাই নাকি? হ্যাঁ, তাই। বৃষ্টি অনেকক্ষণ আগে থেমে গেছে। আকাশে মেঘ কেটে গিয়ে রোদ পর্যন্ত উঠে গেছে। তুমি যদি একটু ডান দিকে সরে দাঁড়াও তাহলে তোমার গালে রোদ পড়বে। মিরু, তোমার হাতে কি ঘড়ি আছে? না, আমার হাতে ঘড়ি নেই। আমি কল্পনার মিরু। কল্পনার মিরু হাতে ঘড়ি পরে না, বাস্তবের মিরু পরে। ঘড়ি দিয়ে কি হবে? ৪টা বাজছে কিনা জানতে চাই। তোমার নিজের হাতে ঘড়ি আছে, ঘড়িটা দেখে সময় জেনে নাও। আমার ধারণা ৪টার বেশি বাজে। বার্ষাত ঘড়ি দেখলো ৪টা ২৫ বাজে। মিরুর জন্য আর অপেক্ষা করার দরকার নেই। এখন চলে যাওয়া যেতে পারে। একটা টেলিফোন নীলুফার ভাবিকে করতে হবে। উনি নিশ্চয়ই টেলিফোনের জন্য অপেক্ষা করে আছেন। হ্যালো, ভাবি? হ্যাঁ, মিরু আসেনি। আই এম সরি টু হিয়ার দ্যাট। তুমি কোথায়? আমি এখনো কাজী অফিসের আশেপাশে। টেলিফোন শেষ করেই রওনা দিব। কোথায় রওনা দিবে? আমার দূরসম্পর্কের এক মামার বাগান বাড়িতে। বাগান বাড়িতে ৪৮ ঘন্টা কাটানোর অনুমতি নিয়েছিলাম। ওখানে যাব। বাগান বাড়িটা কোথায়? কালিয়াকৈরের কাছে। আমি একটা সাজেশন দেই। দিন। একা একা কালিয়াকৈর যাবার কোনো মানে হয় না। আজ কোথাও যাবার দরকার নাই, ঢাকাতেই থাকো। মিরু মেয়েটার বাসায় খোঁজ নাও। খোঁজ নাও, তার কি হয়েছে? তার কিছু হয়নি, সে ভালো আছে। সে আমাকে মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এখন বাসায় গেলে দেখব সে তার মার সঙ্গে সাপ লুডু খেলছে। উল্টোটাও হতে পারে, সে হয়তো কোনো সমস্যায় পড়েছে। তুমি আজ বাগান বাড়িতে যাবার আইডিয়া বাদ দাও। বাদ দিতে পারবো না, আমাকে যেতেই হবে। সেখানে ৩ জন বেহালা বাদক ঠিক করা আছে। তারা আজ দুপুর থেকে বসে আছে। তোমার শরীর ঠিক আছে তো? তোমার কথাবার্তা কেমন যেন জড়ানো মনে হচ্ছে। শরীর ঠিক আছে। কালিকর যাবার আগে কি আমার বাসা হয়ে যাবে? ১ কাপ চা খেয়ে যাবে? চেষ্টা করব। চেষ্টা না, চলে এসো। তোমাকে ইন্টারেস্টিং কিছু কথা বলবো। তোমার কালিয়াকৈর যাওয়া আমি আটকাচ্ছি না। তুমি যাও। তবে যাবার আগে আমার এখানে ১ কাপ চা খেয়ে যাও। ভাবি, কটা বাজে বলতে পারবেন? আমার হাতঘড়িটা কাজ করছে না। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এখন বাজছে ৫টা ৬। তুমি আসছো তো? বার্ষার জবাব না দিয়ে টেলিফোন রেখে দিল। সে পরিষ্কার বুঝতে পারছে তার জ্বর এসেছে। এই জ্বর চট করে চলে যাবার জ্বর না, জ্বর তাকে ভোগাবে। চিৎ করে বিছানায় ফেলে দিবে। মিনু তার ছোট ফুপুর দিকে তাকিয়ে বলল, ফুপু, কটা বাজে? সুলতানা বললেন, ৫টা ১০ বাজে। মিরু বলল, ফুপু, আমি এখন চলে যাব। সুলতানা অবাক হয়ে বললেন, তোর বাবার এই অবস্থা তুই কোথায় চলে যাবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মিরু বলল, বাবার অবস্থা এখন ভালো। ডাক্তাররা বলেছেন বিপদ কেটে গেছে। তোমরা সবাই চলে এসেছো, এখন আমার দরকারটা কি? তুই দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। তোর দরকার থাকবে না। তোমরা যা পারো করো। হাসপাতাল আমার পছন্দের জায়গা না। হাসপাতালে ঢুকলে আমার দম বন্ধ হয়ে আসে। দম বন্ধ অবস্থায় আমি অনেকক্ষণ আছি। এখন আমাকে যেতেই হবে। কোথায় যেতে হবে? মিরু স্বাভাবিক গলায় বলল, কাজী অফিসে যাব ফুপু, আজ আমার বিয়ে। সুলতানা বিরক্ত গলায় বললেন,
সবসময় ঠাট্টা ফাজলামি করিস এসব ভালো না। তোর বুদ্ধি খুব ধকল গেছে বুঝতে পারছি। মাথা লেগে গেছে। যা কিছুক্ষণের জন্য ঘুরে আয়। নাসেরকে বলে দিচ্ছি ও তোকে নামিয়ে দিবে। নাসেরটা আবার কে? নাসেরের সঙ্গে তো আজ ভোর থেকে এক গাদা কথা বললি। ও তো ভুলে গেছিস তোর কি হয়েছে বলতো? মীরু ক্লান্ত গলায় বলল, ফুপু, আমার কিচ্ছু হয়নি। আমি ভালো আছি। আর শোনো, আমাকে পৌঁছে দিতে হবে না। আমি রিক্সা নিয়ে যাব। নাসেরের গাড়ি আছে, তুই রিক্সা নিয়ে যাবি কেন? তুই আয় তো আমার সঙ্গে, তোকে গাড়িতে তুলে দিয়ে আসি। মীরু অদ্ভুত ভঙ্গিতে হাসল। সুলতানা বললেন, হাসছিস কেন? মীরু বলল, জানি না কেন হাসছি। মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে। সুলতানা বললেন, তুই এক কাজ কর, যেখানে যাবি আমাকে সঙ্গে করে নিয়ে চল। তোর ভাবভঙ্গি এলোমেলো, তোকে একা ছাড়া যাবে না। মীরু বলল, তুমি তোমার অসুস্থ ভাইকে ফেলে আমার সঙ্গে বেড়াতে বের হচ্ছ? নিজের ভাই মরে যাচ্ছে। সুলতানা বিরক্ত গলায় বললেন, মরে যাচ্ছে কি? কথা বলার স্টাইলটা তোর এরকম হয়ে যাচ্ছে কেন? তুই আমার চেয়ে ভালো করে জানিস যে ভাইজানের অবস্থা এখন ভালো। সব বিপদ কেটে গেছে। মীরু হাই তুলতে তুলতে বলল, ফুপু, বেশি করে চিনি দিয়ে আমাকে এক কাপ চা খাওয়াও। তারপর ডলে ডলে আমার মাথায় তেল দিয়ে দাও। সুলতানা অবাক হয়ে মীরুর দিকে তাকালেন। মীরু ফিক করে হেসে ফেলে বলল, তুমি কি ভাবছো আমার মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে হক জগিয়ে দেওয়ার জন্য চায়ের কথা বলেছি। আমার অবশ্য চা খেতে ইচ্ছে করছে, মাথায় তেলও দিতে ইচ্ছে করছে। ফুপু, তুমি কি জানো এই পৃথিবীতে তোমার চেয়ে ভালো করে কেউ মাথায় তেল দিয়ে দিতে পারে না? তেল দেবার পর চুলের গোছা ধরে তুমি যে টুকুস করে টান দাও, এক্কেবারে স্বর্গীয় টান। নাসিরকে বলে দিচ্ছে ও তোকে ভালো কোনো রেস্টুরেন্টে চা খাইয়ে দিবে। মাথায় তেল দিয়ে দিবে না? সুলতানা হেসে ফেললেন। মীরু এমন মজা করে কথা বলে, না হেসে থাকা সম্ভব না। মীরু গম্ভীর গলা করে বলল, আমি নাসের ফাসের কাউকে সঙ্গে নিব না। তোমার বোরকাটা খুলে তুমি কি আমাকে দিতে পারবে? সুলতানা ধমক দেবার ভঙ্গিতে তাকালেন। মীরু বলল, আমার এখন এমনভাবে যাওয়া উচিত যাতে কেউ আমাকে চিনতে না পারে। বোরখার অনেক উপকারিতা আছে। মীরু, বোরকা নিয়ে কোনো রসিকতা করবি না। এই রসিকতা আমার পছন্দ না। মীরু বলল, আচ্ছা যাও, তোমার এই মহান পোশাক নিয়ে আমি কোনো রসিকতা করব না। আমি এখন বিদায় হচ্ছি। তো বাবার সঙ্গে দেখা করে যা। মীরু অনিচ্ছা সত্ত্বেও ইনসেনটিভ কেয়ার ইউনিট এর ভিতর ঢুকল। তার বাবার বিছানার সামনে দাঁড়ালো। আফজল সাহেব ঘুমের ওষুধের কারণে সারাক্ষণই ঘুমোচ্ছেন। তারপরও মীরু যখন বলল, বাবা, আমি এখন যাচ্ছি, আফজল সাহেব চোখ মিললেন এবং একটা হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়ানোর অর্থ হাত ধরা। মীরু হাত ধরল না। সহজ স্বাভাবিক গলায় বলল, বাবা, আমি যাচ্ছি, তুমি রেস্ট নাও। আফজল সাহেব বললেন, আচ্ছা গো মা। মীরু বলল, তোমার এখন দুশ্চিন্তার আর কিছু নেই। ঢাকা শহরে আমাদের যত আত্মীয় স্বজন আছেন সবাই চলে এসেছেন। আজ বিকেল থেকে ঢাকার বাইরের আত্মীয় স্বজনরা আসতে শুরু করবেন। তারা কেউ সহজে যাবে না। চিড়িয়াখানা, শিশু পার্ক, লালবাগ কেল্লা এইসব দেখে বেড়াবে। আফজল সাহেব মেয়ের এই কথায় হেসে ফেললেন। কারুর রসিকতায় তিনি কখনো হেসেছেন এমন উদাহরণ নেই। হার্ট অ্যাটাকের পর সম্ভবত তার মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে। মীরুর কথা শুনে তিনি যে শুধু হাসলেন তা না, অনেকক্ষণ ধরে হাসলেন। মীরু বলল, বাবা, তুমি ঘুমাও, ঘুমিয়ে ঘুমিয়ে হাড় ঠিক করো, হার্টকে রেস্ট দাও। আফজাল সাহেব বললেন, তুই নিজেও রেস্ট নে, তোর উপর দিয়ে অনেক বিরাট ধকল গিয়েছে। বুকে ব্যথা ট্যাথায় এসব আর এখন নেই তো? না। মীরু শোন, তুই না থাকলে আজ তো আমি মরেই যেতাম রে মা। আফজল সাহেবের চোখে পানি এসে গেল। তার ইচ্ছে করল কিছুক্ষণ মেয়ের হাত ধরে বসে থাকতে। তিনি আবারও তার ডান হাতটা মেয়ের দিকে বাড়ালেন। মীরু এমন ভাব করল যেন সে দেখতে পায়নি। হাত ধরাধরি করার নাটক করতে তার আর ইচ্ছে করছে না।
নাসির নামের ভদ্রলোকের গাড়িতে করেই মিরু রওনা হয়েছে। ভদ্রলোক নিজে গাড়ি চালাচ্ছেন, কাজেই মিরুকে বসতে হয়েছে ড্রাইভারের পাশের সিটে। এই ভদ্রলোক কে? তাদের কোনো ধরনের আত্মীয় তা মিরু ধরতে পারছে না। কাল ভোর থেকে ভদ্রলোক গাড়ি নিয়ে ডিউটি দিচ্ছেন, কাজেই ঘনিষ্ঠ আত্মীয় হবার কথা। ঘনিষ্ঠ আত্মীয় হলে মিরুর চেনার কথা, সে চিনতে পারছে না। মিরুর মনে ক্ষীণ সন্দেহ, এই ভদ্রলোকই কি সুলতানা ফুপুর ঠিক করা পাত্র, যার সঙ্গে মিরুর বিয়ে দেবার জন্য সুলতানা ফুপু প্রায় জীবন দিয়ে দিচ্ছেন? কিন্তু সেই ছেলের নাম নাসের না, তার নাম অন্য কিছু। মোগল রাজা বাদশার নামে নাম। ভদ্রলোকের মাথা ভর্তি টাক। এরকম টেকো মাথার কাউকে ফুপু তার পাত্র হিসেবে ঠিক করবেন তা ভাবা যায় না। তাছাড়া পাত্ররা কখনো হাসপাতালে ডিউটি দেয় না, তারা ভাব ধরে দূরে থাকে। হাসপাতালে ডিউটি দেয় গরিব প্রেমিকেরা। মিরুর ঘন ঘন হাই উঠছে। বাবাকে নিয়ে তার খুব টেনশন গিয়েছে, এখন টেনশন মুক্ত বলে হঠাৎ শরীর ছেড়ে দিয়েছে। যেভাবে তার আর হাই উঠছে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়া বিচিত্র না। মিরু ঘুম কাটানোর জন্যই কথা বলা শুরু করলো। আপনার নামটা ভালো না, এটা কি আপনি জানেন? মানুষটা কথা শুনে হাসলো, তবে মিরুর দিকে তাকালো না, সামনের দিকে তাকিয়ে বলল, কেন ভালো না? নাসের নামের সঙ্গে টাক মাথা মানায় না। নাসের নাম শুনলে মনে হয় মানুষটার মাথা ভর্তি চুল। ও আচ্ছা, এ নাম ছাড়া আপনার কোনো নাম নেই? আমার ডাকনাম জাহাঙ্গীর। মোগল বাদশার নামে যে নাম সেই নাম ডাকনাম হবে কেন? আপনার পোশাকি নাম হওয়া উচিত জাহাঙ্গীর, ডাকনাম নাসের। বাবা মা আদর করে ডাকবেন নাসু। আপনার সাজেশন আমার মনে থাকবে, ডাকনাম এবং পোশাকি নাম ইন্টারচেঞ্জ করার সুযোগ থাকলে করে ফেলব। আপনি কোথায় যাবেন বললে আমার গাড়ি চালাতে সুবিধা হয়। সরি, আপনাকে বলা হয়নি, আমি যাব মগবাজারে। আমরা কি ভুল পথে চলে এসেছি? সামান্য এসেছি, এটা কোনো ব্যাপার না। আপনার ফুপু বলছিলেন পথে কোথাও গাড়ি থামিয়ে আপনাকে বেশি চিনি দিয়ে কড়া এক কাপ চা খাওয়াতে। এখন কি খাবেন? এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমার পরিচিত। না। নাসের এক ঝলক মিরুর দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে আমার উপর বিরক্ত। আপনার বিরক্তি উৎপাদনের মতো কিছু কি আমি করেছি? আমার মাথায় কোনো চুল নেই, এই কারণে কি আপনি বিরক্ত? বারবার মাথার চুলের দিকে তাকাচ্ছেন তো, তাই বললাম। মিরু চুল প্রসঙ্গে না গিয়ে হঠাৎ বলল, আচ্ছা শুনুন, আপনি কি সে ব্যক্তি যার সঙ্গে আমার বিয়ে দেবার জন্য সুলতানা ফুপু প্রায় জীবন বাজি করে ফেলেছেন? জি। আপনিও মনে হয় আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অপেক্ষা করছি কারণ আপনার ফুপু বলেছেন এই সৌরজগতে আপনার মতো ভালো মেয়ে নেই। আপনার ফুপুর কথা আমি খুব বিশ্বাস করি। আপনার কি বিশ্বাস হচ্ছে যে আমার মতো ভালো মেয়ে সৌরজগতে নেই? হ্যাঁ, হচ্ছে। আপনি আপনার বাবার চিকিৎসার যে ব্যবস্থা করেছেন সেটা চিন্তাই করা যায় না। রাত ৩:৩০টার সময় একাই ওষুধ কিনতে সোহরাদ্দি হাসপাতাল থেকে শাহবাগে গিয়েছেন। আপনি ভুল করেছেন। আমি একা যাইনি, আমার সঙ্গে বলশালী একজন পুরুষ মানুষ ছিল, যে আমাকে ভরসা দিয়েছিল যে কোনো ভয় নেই। নাসের অবাক হয়ে বলল, পুরুষ মানুষের কথা জানতাম না, কে ছিল আপনার সঙ্গে? মিরু হাসতে হাসতে বলল, যে রিকশায় করে গিয়েছে সেই রিকশার রিকশাওয়ালা ছিল। নাসের শব্দ করে হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, আপনার সেন্স অফ হিউমার অসম্ভব ভালো। মিরু বলল, এখন আমি যাই করব আপনার কাছে ভালো লাগবে। কারণটা খুব সহজ, আমাকে না দেখে শুধুমাত্র সুলতানা ফুপুর কথা শুনেই আপনার আমাকে পছন্দ হয়ে গিয়েছিল। আমার সঙ্গে যখন দেখা হলো তখন সেটা পছন্দ হওয়াটা কমে না গিয়ে বাড়ল, প্রায় প্রেম পর্যায়ে চলে গেল। আমি যদি শব্দ করে নাক ঝাড়ি এবং নাকের সর্দি আপনার গাড়ির সিট কভারে মুছে ফেলি, সেটাও আপনার ভালো লাগবে। কেন? ভালো লাগার জন্য আপনি কোনো না কোনো লজিক দাঁড় করিয়ে ফেলবেন। প্রেমিকরা এই কাজটা খুব ভালো ফেলে। নাসের বলল, সর্দি গাড়ির সিটে মুছবেন, এটা ভালো লাগবে, এরকম লজিক দাঁড় করানো তো কঠিন। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস রোদন ভরা এ বসন্ত, পর্ব ২।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।